বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি মহাদেশীয় ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম কি এই সম্বন্ধে বলবো। টিলজিটের সন্ধিতে নেপোলিয়ান রাশিয়ার প্রথম আলেকজান্ডারের কাছ থেকে এমন একটা আভাস পেয়েছিলেন যে তিনি ইংল্যান্ডকে নেপোলিয়ানের সঙ্গে চুক্তি সম্পাদনে বাধ্য করবেন, অন্যথায় ভবিষ্যতে ইংল্যান্ড ফ্রান্স যুদ্ধে রাশিয়া ফ্রান্সের পাশে দাঁড়াবে। রাশিয়ার এই সমর্থন বলা বাহুল্য নেপোলিয়ানের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছিল। তিনি তাই টিলজিটের পর থেকে ইংল্যান্ডকে পদানত করবার এক জবরদস্ত ব্যবস্থা নিয়েছিলেন। এই প্রসঙ্গে মনে রাখা প্রয়োজন যে ইংল্যান্ডকে শায়েস্তা করবার জন্য নেপোলিয়ান যে ব্যাপক পরিকল্পনা করেছিলেন তার আঘাত শেষ পর্যন্ত রাশিয়াকেও বিদ্ধ করেছিল, যে কারণে এমন এক সময় এসেছিল যখন রাশিয়া ফ্রান্সের বিরোধিতায় নামতে বাধ্য হয়। আর সেই মস্কো অভিযান চালাতে গিয়েই নেপোলিয়ানের চূড়ান্ত পতন ঘটে গিয়েছিল। টিলজিটের সন্ধিকে তাই নেপোলিয়ানের উত্থান ও পতনের যুগসন্ধিক্ষণ বলা যেতে পারে। একদিকে এই সন্ধি যেমন তার সাফল্যের চূড়ান্ত পর্যায়, তেমনি সেই সময় থেকে তার পতনেরও সূত্রপাত। নেপোলিয়ান দুবার ইংলিশ চ্যানেল পেরিয়ে ইংল্যান্ডকে শায়েস্তা করার পরিকল্পনা করেও তা প্রত্যাহার করে নিয়েছিলেন। তাছাড়া নীলনদের যুদ্ধ এবং ট্রাফালগারের যুদ্ধে ইংরেজ নৌসেনারা ফরাসি নৌবাহিনীকে যেভাবে তছনছ করে দিয়েছিল, তাতে নেপোলিয়ান বুঝতে পেরেছিলেন যে সামুদ্রিক যুদ্ধে ইংল্যান্ডকে পরাজিত করা সম্ভব হবে না। এমত অবস্থায় তিনি ইংল্যান্ডকে অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল করে দিয়ে ফ্রান্সের সঙ্গে সমঝোতায় আসতে বাধ্য করবার যে পরিকল্পনা করেছিলেন তাই মহাদেশীয় ব্যবস্থা বা ইংরাজিতে কন্টিনেন্টাল সিস্টেম নামে পরিচিত। আসলে এটা ছিল এমন একটা পরিকল্পনা যাতে ইউরোপীয় মহাদেশের কোনো বন্দরে ব্রিটিশ জাহাজ ভিড়তে না পারে তার ব্যবস্থা করা। ইংল্যান্ডের অর্থনৈতিক সমৃদ্ধির প্রধান স্তম্ভ ছিল তার বৈদেশিক বাণিজ্য। নেপোলিয়ান এমন ব্যবস্থা করতে চেয়েছিলেন যাতে আমদানি রপ্তানির জন্য পণ্য সামগ্রী নিয়ে কোনো ব্রিটিশ জাহাজই ইউরোপীয় বন্দরে প্রবেশ করতে না পারে। নেপোলিয়ানের উদ্দেশ্য ছিল এইভাবে অর্থনৈতিক দিক দিয়ে দেউলিয়া করে দিয়ে ইংল্যান্ডের শক্তি খর্ব করা এবং তাকে ফ্রান্সের সঙ্গে সমঝোতায় আসতে বাধ্য করা। সুতরাং একথা নিঃসন্দেহে বলা যেতে পারে যে নেপোলিয়ান যে মহাদেশীয় ব্যবস্থার উদ্যোগ নিয়েছিলেন তার প্রধান উৎস ছিল বাণিজ্যিক, সামরিক নয়। অর্থাৎ ইংল্যান্ডের ব্যবসা বাণিজ্যে বাধা সৃষ্টি করে তাকে দুর্বল করে দেয়া। তাছাড়া মহাদেশীয় ব্যবস্থার দ্বিতীয় উৎস ছিল ফরাসি বাজার থেকে ইংল্যান্ডে প্রস্তুত জিনিসপত্রকে উৎখাত করা। প্রসঙ্গত উল্লেখ্য, এইভাবে ফরাসি শিল্পকে মদদ দেবার যে চেষ্টা তা কিন্তু নেপোলিয়ানের মস্তিষ্কপ্রসূত নয়। বিপ্লবকালেই এই নীতি গৃহীত হয়েছিল। মহাদেশীয় ব্যবস্থা 4টি পদক্ষেপের মধ্যে সীমাবদ্ধ ছিল। প্রথমে 1806-তে নেপোলিয়ান বিখ্যাত বার্লিন ডিক্রি জারি করেন। এই ডিক্রিতে তিনি ব্রিটিশ দ্বীপপুঞ্জকে অবরুদ্ধ করবার নির্দেশ দেন এবং ঘোষণা করেন যে কেবল ফ্রান্স ও তার মিত্ররাষ্ট্ররাই নয়, নিরপেক্ষ দেশসমূহের কেউই ইংল্যান্ডের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে পারবে না। কেবল তাই নয়, পরবর্তীকালে অপর 3টি ডিক্রি বা ঘোষণাপত্র জারি করে নেপোলিয়ান ও বার্লিন ডিক্রিকে সম্প্রসারিত করেছিলেন। এই 3টি
এই 3টি ডিগ্রি হলো ওয়ারসো ডিগ্রি 1807 খ্রিস্টাব্দ, মিলান ডিগ্রি 1807 খ্রিস্টাব্দ এবং ফন্টেনব্লু ডিগ্রি 1810 খ্রিস্টাব্দ। ফন্টেনব্লু ডিক্রিতে বলা হয়েছিল যে নেপোলিয়ান সাম্রাজ্যভুক্ত এলাকায় কোথাও ইংল্যান্ডে তৈরি করা জিনিসপত্র পাওয়া গেলে তা তৎক্ষণাৎ বাজেয়াপ্ত করে দেয়া হবে। নেপোলিয়ানের মহাদেশীয় ব্যবস্থা বলতে উল্লিখিত 4টি ডিক্রির সম্মিলিত পদক্ষেপ বোঝায়। যাই হোক, মহাদেশীয় অবরোধের পাল্টা ব্যবস্থা হিসাবে ইংল্যান্ড 1807-এ অর্ডারস ইন কাউন্সিল জারি করে ইউরোপের নেপোলিয়ান প্রভাবিত অঞ্চলে পাল্টা অবরোধ ঘোষণা করেছিল। ব্যাপারটা দাঁড়িয়েছিল এইরকম: নেপোলিয়ান ব্রিটিশ পণ্য সামগ্রী কেনবার বিরুদ্ধে অবরোধ ঘোষণা করেছিলেন, আর ইংল্যান্ড পাল্টা অবরোধ ঘোষণা করে এমন ব্যবস্থা নিয়েছিল যাতে কেউ যদি ব্রিটিশ পণ্য কিনতে না পারে তাহলে সে কেবল ফ্রান্স নয়, অপর কোনো দেশের পণ্য সামগ্রীও কিনতে পারবে না। নেপোলিয়ান প্রবর্তিত মহাদেশীয় ব্যবস্থার কার্যকারিতা সম্পর্কে বলা যেতে পারে যে ফরাসি অবরোধ নিঃসন্দেহে ইংল্যান্ডের ব্যবসা বাণিজ্যকে কিছুটা ক্ষতিগ্রস্ত করেছিল। ইংল্যান্ডের ইউরোপীয় ব্যবসা কমে যাওয়ার দরুন আর্থিক ক্ষয়ক্ষতি কিছু হলেও তা এমন বিপজ্জনক কিছু ছিল না যাতে সে ফ্রান্সের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়, যেমন নেপোলিয়ান আশা করেছিলেন। আসলে ফ্রান্সের নৌবাহিনী মহাদেশীয় ব্যবস্থাকে কার্যকরী করে তোলবার মতো শক্তিশালী মোটেই ছিল না, বরঞ্চ ইংল্যান্ডের পক্ষে পাল্টা প্রতিরোধ অনেক বেশি জোরদার ও কার্যকরী করা সম্ভবপর হয়েছিল। ফ্রান্সের নৌবাহিনীর দুর্বলতা দিয়ে তাই নেপোলিয়ানের মহাদেশীয় ব্যবস্থার দুর্বলতাকে সহজেই ব্যাখ্যা করা যেতে পারে। ব্যবসা বাণিজ্যকে স্থবির করে দিয়ে ইংল্যান্ডকে দুর্বল করে দেবার নীতি সফল হবার সম্ভাবনা প্রথম থেকেই ছিল সুদূর পরাহত। কারণ অগ্রণী ঔপনিবেশিক দেশ হিসাবে ইংল্যান্ডের উপনিবেশ বিশ্বের সর্বত্র ছড়িয়েছিল। ইউরোপীয় মহাদেশে অবরোধের কারণে বাধা পেলেও ইংল্যান্ডের কলকারখানায় তৈরি পণ্য সামগ্রী অবাধে দক্ষিণ আমেরিকা এবং অন্যান্য উপনিবেশের বাজারে ছড়িয়ে পড়েছিল। নেপোলিয়ানের পক্ষে তাতে বাধা সৃষ্টি করা মোটেই সম্ভবপর ছিল না। সবচেয়ে বড় কথা হলো ইউরোপে এমন কোনো সরকারি ব্যবস্থা গড়ে ওঠেনি যা নাকি বিদেশি মাল পাচারকারীদের পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে। নেপোলিয়ানের প্রভাবাধীন ইউরোপে তো বটেই, এমনকি ফ্রান্সের চোরাচালানকারীরা অবাধে ইংল্যান্ডে প্রস্তুত মালপত্র বিক্রি করে যাচ্ছিল। মহাদেশীয় ব্যবস্থা সম্পর্কে যে কথাটা বিশেষ করে মনে রাখতে হবে তা হলো নেপোলিয়ানের এই ব্যবস্থাকে একই সঙ্গে অনেক দিন ধরে কার্যকর করে রাখতে পারেননি। যখনই সামরিক সংঘর্ষে নেপোলিয়ান কোনো জায়গায় বেকায়দায় পড়েছিলেন তখনই ইউরোপীয় বণিকরা প্রচুর পরিমাণে ব্রিটিশ পণ্য আমদানি করে সেখানকার বাজার ছেয়ে ফেলতে শুরু করেছিল। সবশেষে বলা যেতে পারে যে 1808 খ্রিস্টাব্দে পেনিনসুলার যুদ্ধের সময় থেকে বিভিন্ন রণক্ষেত্রে ফ্রান্সের বিপর্যয় মহাদেশীয় ব্যবস্থাকে বানচাল করে দিয়েছিল। মহাদেশীয় ব্যবস্থার মাধ্যমে নেপোলিয়ান ইংল্যান্ডের বিরুদ্ধে যে অর্থনৈতিক অভিযান শুরু করেছিলেন তার সফলতা নির্ভর করেছিল একটিমাত্র সত্ত্বের উপর। সেই সত্ত্ব হলো ইউরোপীয় দেশসমূহের সহযোগিতা। অর্থাৎ নেপোলিয়ানের সঙ্গে সহযোগিতা করে ইউরোপের সবকটি দেশ যদি একই সঙ্গে নিজ নিজ বন্দরে ব্রিটিশ পণ্যের প্রবেশ নিষিদ্ধ করে তাহলেই মহাদেশীয় ব্যবস্থা সফলতাকে সুনিশ্চিত করা যেতে পারত, নচেত নয়। নেপোলিয়ান নিজে একথা জানতেন। কেবল তাই নয়, বার্লিন ডিক্রি জারি করবার পরে তিনি এই ব্যাপারে কিছু ব্যবস্থাও গ্রহণ করে ইতালি, নেপলস, ওয়েস্টফেলিয়া, টাস্কেনি প্রভৃতি রাজ্যে
নিজের ঘনিষ্ঠ আত্মীয় অথবা বশংবদ্ধ লোককে শাসক হিসাবে নিয়োগ করে এইসব এলাকায় মহাদেশীয় ব্যবস্থার সাফল্যকে সুনিশ্চিত করেছিলেন। টিলজিটের সন্ধিতে রাশিয়ার জার প্রথম আলেকজান্ডারও এ ব্যাপারে ফ্রান্সের সঙ্গে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু নেপোলিয়নের সমস্যা দেখা দিয়েছিল পর্তুগালকে নিয়ে। ইংল্যান্ডের সঙ্গে বাণিজ্য বন্ধনে আবদ্ধ পর্তুগাল মহাদেশীয় ব্যবস্থা মানতে অস্বীকার করায় নেপোলিয়ন ওই দেশের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন। নেপোলিয়ন স্পেনের মধ্যে দিয়ে সৈন্যবাহিনী নিয়ে গিয়ে পর্তুগালকে শায়েস্তা করেছিলেন। এই সুযোগে আবার স্পেনের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে গিয়ে নেপোলিয়ন নতুন বিপদ ডেকে এনেছিলেন, যার পরিণতিতে পেনিনসুলার যুদ্ধ বা উপদ্বীপের যুদ্ধ শুরু হয়েছিল। পর্তুগাল দখল নিতে নেপোলিয়নকে বেগ পেতে হয়নি। 1807-এ স্পেনের মধ্যে দিয়ে ফরাসি সৈন্যরা পর্তুগালে উপস্থিত হয়। রাজধানী লিসবন দখল করে নিয়ে ঘোষণা হয়েছিল যে পর্তুগালের কোনো বন্দরে ব্রিটিশ পণ্য সামগ্রী প্রবেশ করতে পারবে না। এইভাবে পর্তুগালে মহাদেশীয় ব্যবস্থাকে বলবৎ করেছিল। কিন্তু স্পেনের মধ্যে দিয়ে স্পেন রাজ চতুর্থ চার্লসকে পদত্যাগে বাধ্য করে নেপোলিয়ন নিজ ভ্রাতা জোসেফ বোনাপার্টকে স্পেনের রাজা বলে ঘোষণা করেন। 1808 খ্রিস্টাব্দ। নেপোলিয়ন যত সহজে স্পেনের সিংহাসনে নিজ ভ্রাতা জোসেফকে বসাতে পেরেছিলেন, পরবর্তী ঘটনাবলী তত দ্রুত সহজ হয়নি। স্পেনের মানুষ সকলে নিজেদের মধ্যে বিবাদ বিসম্বাদ সব ভুলে গিয়ে খুব অল্প দিনের মধ্যেই বিদেশি দখলদারিদের বিরুদ্ধে সংগঠিত ঐক্যবদ্ধ হয়ে তারা ফ্রান্সের বিরুদ্ধে সংগ্রামের জন্য প্রস্তুত হচ্ছিল। ঠিক সেই সময় ইংরেজ সেনাপতি আর্থার ওয়েলেসলির নেতৃত্বে এক বিশাল সৈন্যবাহিনী স্পেনীয় পর্তুগালের সমর্থনে উপস্থিত হলে 1808-এর ডিসেম্বর নাগাদ আনুষ্ঠানিকভাবে পেনিনসুলার বা উপদ্বীপের যুদ্ধ শুরু হয়েছিল। ইংল্যান্ডের সাহায্য এবং পর্তুগালের সহযোগিতার মূল লড়াইটা হয়েছিল স্পেনীয় বাহিনী এবং ফরাসি সৈন্যদের মধ্যে। এই পেনিনসুলার যুদ্ধ, যাকে নেপোলিয়ন স্পেনীয় ক্ষত বা স্প্যানিশ আলসার বলে অভিহিত করেছিলেন, তা 1808 থেকে এক নাগাড়ে 1814 পর্যন্ত পৌঁছেছিল। নেপোলিয়নের প্রচুর পরিমাণে সৈন্য মোতায়েন রাখতে হয়েছিল এই যুদ্ধে। অন্যান্য যুদ্ধে প্রয়োজন অনুসারে সেরকম সৈন্য তিনি পাঠাতে পারছিলেন না। পেনিনসুলার যুদ্ধে নেপোলিয়ন নিজে ফরাসি বাহিনীর নেতৃত্ব দিতে পারেননি বলে উত্থান পতনের মধ্যে দিয়ে যুদ্ধ ক্রমাগতই চলছিল। দীর্ঘ 6 বছরে 3 লক্ষর বেশি ফরাসি সৈন্য প্রাণ হারিয়েছিল। তাছাড়া স্থলযুদ্ধে অপরাজেয় ফরাসি সৈন্যের সম্মানও পেনিনসুলার যুদ্ধে আঘাতপ্রাপ্ত হয়েছিল। নেপোলিয়নের পতনে তাই এই যুদ্ধের ভূমিকাকে অস্বীকার করা যায় না। যাই হোক, এই স্পেনীয় ক্ষত অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে নতুন ক্ষত সৃষ্টি হয়েছিল। স্পেন পর্তুগালের ফ্রান্সের বিরোধিতা অনুপ্রাণিত হয়ে অস্ট্রিয়া ও ফরাসি প্রভাব থেকে মুক্ত হয়ে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। শেষ পর্যন্ত অস্ট্রিয়ার সঙ্গে ফ্রান্স যুদ্ধ হয়। ওয়াগ্রামের যুদ্ধে নেপোলিয়নের সামরিক দুর্বলতা স্পষ্ট করে তুলেছিল। ফরাসি বাহিনী এই যুদ্ধে সেরকম ক্ষিপ্রতা প্রদর্শন করতে পারেনি। তারপরে এখান থেকেই শুরু হয়েছিল ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে বিরোধ। রাশিয়ার আলেকজান্ডারের সঙ্গে নেপোলিয়নের বিচ্ছেদ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। টিলজিটের সন্ধিকে সীমারেখা ধরে নিয়ে বলা যেতে পারে যে তারপর থেকে যতদিন গেছে উভয়ের মধ্যে সম্পর্ক চির ধরেছে এবং 1812-তে নেপোলিয়নের রুশ অভিযান চালিয়ে বসেছিল। এই অভিযানে নেপোলিয়ন রাশিয়াতে 1812 খ্রিস্টাব্দে রুশ অভিযান করেছিল এবং এই অভিযানে নেপোলিয়ন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল। তার 6 লক্ষর মধ্যে 95,000 সৈন্য ফিরে আসতে পেরেছিল। এইভাবে রাশিয়া অভিযানে ব্যর্থ নেপোলিয়ন শেষ পর্যন্ত সামরিক দিক দিয়ে বিপর্যস্ত হয়েছিল ঠিকই, কিন্তু তড়িঘড়ি ফ্রান্সে প্রত্যাবর্তন করে তিনি আবার নতুন করে সৈন্যবাহিনী গড়ে তুলেছিলেন। কিন্তু রুশ অভিযানের
ফ্রান্সের ব্যর্থতা গুরুত্ব ছিল অন্য জায়গায়, সামরিক বিপর্যয়ে নয়। রাশিয়াতে অভিযানের ব্যর্থতা ইউরোপীয় দেশসমূহকে তার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠতে প্ররোচিত করেছিল। ইউরোপে নেপোলিয়নের সম্পর্কে যে মোহের সৃষ্টি হয়েছিল তা ভঙ্গ হয়ে যাওয়ায় ইউরোপীয় দেশসমূহ পুনরায় জোটবদ্ধ হয়ে ফ্রান্সের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি হয়। এইভাবেই শুরু হয়েছিল নেপোলিয়নের বিরুদ্ধে ইউরোপীয় জাতিসমূহের মুক্তি সংগ্রাম বা ব্যাটল অব দ্য নেশনস 1813-তে। প্রাশিয়ার তৃতীয় ফ্রেডরিক উইলিয়াম রাশিয়ার সহযোগিতায় যে মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন, ইংল্যান্ড তাতে সামিল হবার ফলে যৌথ সংগ্রাম আরও জোরদার হয়েছিল। তারপর একে একে অস্ট্রিয়া, হল্যান্ড, ইটালি প্রভৃতি দেশ তাতে যোগ দেবার ফলে নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ ইউরোপীয় জাতিসমূহের মুক্তি সংগ্রামে রূপান্তরিত হয়েছিল। লিপজিগের যুদ্ধে পরাজিত হবার পর নেপোলিয়নের ইউরোপীয় সাম্রাজ্যের ইতি ঘটেছিল। পরবর্তীকালে নেপোলিয়নকে ফ্রান্সের মাটি আঁকড়ে ধরে আত্মরক্ষামূলক যুদ্ধ লড়তে হয়েছিল। অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া এবং ইংল্যান্ডকে নিয়ে গড়ে ওঠা মিত্রশক্তির আক্রমণ প্রতিহত করে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত সম্রাট নেপোলিয়নকে ফ্রান্সের সিংহাসন পরিত্যাগ করে এলবা দ্বীপে নির্বাসিত করা হয় 1814 খ্রিস্টাব্দে। নেপোলিয়নের চূড়ান্ত পতন ঘটেছিল 1815-তে ওয়াটারলু যুদ্ধে ইংরেজ সেনাপতি ওয়েলিংটনের হাতে পরাজয়ের মাধ্যমে। 1815 ফেব্রুয়ারিতে নেপোলিয়ন অকস্মাৎ এলবা দ্বীপ থেকে রওনা হয়ে দক্ষিণ ফ্রান্সে পৌঁছায়। সৈনিকদের সহায়তায় নিজে ফ্রান্সে পুনঃপ্রতিষ্ঠিত করতে উদ্যোগী হয়েছিলেন। এদিকে ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়া, প্রাশিয়া প্রভৃতি দেশ নানা দিক থেকে ফ্রান্সকে আক্রমণ করে নেপোলিয়নকে পদানত করার চেষ্টা চালিয়েছিলেন। শেষ পর্যন্ত ওয়াটারলু যুদ্ধে ইংরেজ সেনাপতি ওয়েলিংটনের কাছে চূড়ান্ত পরাজিত হয়ে নেপোলিয়ন ক্ষান্ত। এলবা দ্বীপ থেকে প্রত্যাবর্তনের পর ওয়াটারলু যুদ্ধ পর্যন্ত 100 দিবস নেপোলিয়ন ফ্রান্সে রাজত্ব করেছিলেন বলে ওই সময় কালকে 100 দিবসের রাজত্ব নামে অভিহিত করা হয়। তারপরে 1821-এ তার মৃত্যু পর্যন্ত নেপোলিয়ন দক্ষিণ আটলান্টিকের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত জীবন কাটিয়েছিলেন। এইভাবে আধুনিক পৃথিবীর প্রথম বিপ্লবী স্বৈরাচারী জীবনের অবসান ঘটেছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো থেকো। আজ আসি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো।